তো ভোলা ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানি সাহেব। তো আমরা জানতে চাই প্রথমে আপনার কাছে যে অনেকে আসলে বলে থাকেন যে যারা ইসলামী আন্দোলন করে অথবা যারা মাদ্রাসায় পড়াশোনা করে আসলে তাদের ওই পরিমাণ পড়াশোনার যোগ্যতা নেই, ওই পরিমাণ সার্টিফিকেট নাই, তারা ভালো কোনো অবস্থানে যাইতে পারে না, ভালো জায়গায় তারা কথা বলতে পারে না। এই জন্য আমরা প্রথমে জানতে চাই আপনি কী পড়েছেন, কোথায় পড়েছেন, এই ব্যাপারে একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ছাত্র জীবন শুরু হয় আমার বাবা মার পড়ালেখার মাধ্যমেই। আমি ক্লাস 3 থেকে শুরু করে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি। দাখিল ইদারার মূল কেন্দ্র হিফজুল কোরআন মুজাব্বেদ মাহির মাদ্রাসা থেকে দিয়েছি এবং আলিম থেকে ফাজিল পর্যন্ত টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ফার্স্ট ক্লাস 5th, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ফার্স্ট ক্লাস, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আধুনিক ভাষা ইনস্টিটিউট IML বলা হয়, এখানে অ্যারাবিকে সিনিয়র ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা করেছি আমি অ্যারাবিকের উপরে। এরপর MPhil চলমানরত অবস্থায় আছি। কামিল করেছি বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা থেকে হাদিস এবং ফিকহ, এবং ঢাকা আলিয়া থেকে তাফসির এবং আদবের উপর আমি কামিল শেষ করেছি। আমি কলামিস্ট হিসাবে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করি, যেমন দৈনিক নয়া দিগন্ত এবং ইনকিলাবে আমার লেখা ধর্মীয় দর্শন অথবা ধর্মপাতায়, ধর্মদিগন্ত পাতায় লেখাগুলো আসছে। জি, আসলে আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শিখেছেন। আপনি কেন রাজনীতিতে আসলেন এবং কী পরিকল্পনা নিয়ে আপনি রাজনীতিতে আসলেন? আর তারপরে দেশে তো আরও অনেক দল আছে রাজনীতি দল, কিন্তু ইসলামী আন্দোলনের ছায়াতলে কেন আসলেন? ইসলামী আন্দোলনের ব্যানার রাজনীতি করার জন্য কেন আসলেন, এই ব্যাপারে একটু বলবেন। আমি 2008 থেকে 2012 পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বুরহানুদ্দিন থানা শাখার সভাপতি ছিলাম। এরপর 2013-14 2 বছর মূল আন্দোলনের সেক্রেটারি ছিলাম। এরপর আমি আমার চাকরিগত কারণে ঢাকা পাড়ি জমাই পড়াশোনার খাতিরে। 2022 পর্যন্ত ঢাকা আমি অবস্থান করি। সে সময় আমি কোনো দলের সাথে এভাবে হুবহুব জড়িত হইনি। পরবর্তীতে যখন আমি দৌলত খান উপজেলা মডেল মসজিদে ইমাম হিসাবে নিযুক্ত হই, তখন সরকারি কোনো দায়িত্ব থাকার কারণে সরাসরি কোনো দলে ইনভলভ হওয়ার সুযোগ ছিল না। নির্বাচনকালীন যখন একটি সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে, তখন 2 থানা মিলে, দৌলত খান এবং বুরহানুদ্দিন থানা মিলে সিদ্ধান্ত নিয়েছেন আমার বিষয়ে। আমি প্রাথমিক অবস্থায় ইগনোর করলেও পরবর্তীতে ওনারা খুব আমার বিষয়ে চাহিদা প্রকাশ করেন। কেন্দ্রীয়ভাবে কথাবার্তা হয়। আজকে আমি এই কেন্দ্রীয় সাক্ষাৎকার সম্পন্ন করেছি। রাজনীতিতে আসার কারণ সেটা হলো ইসলামী রাজনীতি আমাদের জন্য ফরজ, যেটি কোরআনুল কারীম 4 নম্বর সূরা নিসা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মার মধ্যে তাদের ব্যক্তিগত ফ্যামিলিগত বিবাদের ফয়সালাকারী মীমাংসাকারী যদি তারা আপনাকে না মানতে পারে, বিচারক না মানে, আপনি বিচার করার পর তা মেনে না নেয়, ফয়সালা দেওয়ার পর তা মেনে না নেয় এবং এই বিচার কার্যের প্রতি সন্তুষ্ট না থাকে, আল্লাহর কোরআন দিয়ে আপনি বিচারগুলো করার পর যদি তারা সন্তুষ্ট না থাকে, তাহলে তারা মুমিন না। আল্লাহ শপথ করে এখানে কথাগুলো বলেছেন। স্বাধীনতার 54 বছরও আমরা আল্লাহর কোরআনের বিধান দিয়ে একটা চোরের হাতও কাটতে পারিনি, অথবা কোনো দুর্নীতিবাজ যারা দেশের অর্থ বাইরে জমান তাদের কোনো বিচারের সম্মুখীন করতে পারেনি কোরআনের আইনে অথবা কোরআনের বিচার ব্যবস্থায়। আমরা আশা করছি আগামী সময়টি যদি নির্বাচন কেন্দ্রিক, আমরা ওলামায়ে কেরাম যারা আছে, যারা নির্বাচনকে কিংবা দেশ পরিচালনার দায়িত্বকে খুব খর্ব করি এবং ছোট মনে করি, অথবা মনে করি এগুলো সব শ্যাবলা মানুষের কাজ, চোরদের কাজ, তাহলে চোরদের একটা মহামারী তৈরি হবে এবং তারা সকলে মিলে দেশটাকে একবারে জীর্ণশীর্ণ করে ফেলবে। যা আপনারা অবলোকন করেছেন 5ই আগস্টের পরে যে দেশের কত খাত দুর্নীতিগ্রস্ত এবং কত অর্থ আমার দেশ থেকে বিভিন্ন জায়গায় আমাদের অর্থ চলে গিয়েছে। সব কিছু মিলে এবছর নির্বাচনের যে আবহাওয়া তৈরি হয়েছে এবং ওলামায়ে কেরামের মধ্যে যে সমঝোতার আমরা আশা দেখতে পাচ্ছি, আমাদের খুব আশা যোগায় যদি ওলামায়ে কেরাম সমঝোতা করেন অথবা ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসে, তাহলে এবছর ইসলামকে বিজিত না করতে পারলেও, আমরা সংসদে 300 আসন কমপ্লিট করতে না পারলেও কমপক্ষে 100 আলেম সংসদে যাক, সেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। 5টা মন্ত্রণালয় তো কমপক্ষে দুর্নীতি মুক্ত থাকবে, জিরো টলারেন্সে চলবে। আমরা এই আশা নিয়ে এবং আকিমুস সালাহ, সালাত যেভাবে ফরজ, আকিমুদ্দিন,
একই মানের ফরজ। সালাহ এই ফরজ এটাকে কমপ্লিট করার জন্য ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটি একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময় সকলে একত্রিত হয়। কিন্তু আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য কেউ একত্রিত হয় না, কোনো মিটিং হয় না, কোনো ইমাম নাই, কোনো কমিটি নেই, এর জন্য কোনো বাজেট নেই। আকিমুদ্দিনের জন্য অতন্দ্র প্রহরী একদল নায়েবের রসুল, যারা কাজ করা খুব প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজটি অনেক দিন থেকে করছে, অন্যান্য ইসলামী দলগুলোও করছেন। তবে আমি আমার পছন্দের জায়গা কিংবা ব্যক্তিগত স্বকীয়তার জায়গা থেকে ইসলামী আন্দোলনকে আমি ভেবেছি যে ওনারা এই কাজগুলো করছেন, এই জন্য ওনাদের সাথে একত্রিত হয়েছি এবং নির্বাচন কেন্দ্রিক আল্লাহর ফরজ বিধানের প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার প্রতি ওই বিধানটি ফরজ বাস্তবায়নের জন্য আমি কাজ করছি। যে আমরা ইতিমধ্যে শুনতে পেলাম যে 8টি সমন্বয় ইসলামী দল প্রায় কথাবার্তা সম্পূর্ণ হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় এককভাবে হয়তো ফেরাজি দেওয়ার একটা কোনো ঘোষণা আসতে পারে। যদি এখানে ভোলা 2 আসনে আপনাকে ছাড়া যদি অন্য কোনো দলের অন্য কাউকে যদি এখানে ফেরাত হিসেবে ঘোষণা দেয়, আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য থাকবে কি? সেন্ট্রালি সারা বাংলাদেশে যদি ইসলামী দলগুলো একটা টেবিলে, এক প্ল্যাটফর্মে বসে চিন্তা করে যে ভোলা 2 আসন অর্থাৎ আসন নম্বর 115, এই আসনে হাত পাখা নির্বাচন করবে আর সবাই ভোট দেবে, অন্য 7টি ইসলামী দল ভোট দেবে, তাতে আমার খুশি হওয়ার কিছু নেই, কেন্দ্রীয় সিদ্ধান্ত। আর যদি এমন সিদ্ধান্ত হয় যে এখানে দাঁড়িপাল্লা নির্বাচন করবে, আমরা সবাই তাকে ভোট দেব, সেন্ট্রালি সিদ্ধান্ত এমন হয়, তাহলে আমি বিনয়ের সাথে আমার সকল কর্মীকে নিয়ে সেখানে ভোট দেব। কারণ এটি একটি ইজমা, এটি সিদ্ধান্ত, আমরা ঐক্যের দ্বার প্রান্তে। যদি আমরা এমনটি করি আমাদের সকলের জন্য সফলতা আসবে। আর যদি আমরা এর থেকে বিচ্ছিন্ন হই, নিজেরা নিজেদের মতো ফটকারি করি কিংবা কাউকে মুনাফিকি করার চেষ্টা করি, তাহলে আমরা সকলে মিলে পিছনে পড়ব এবং সকলে মিলে আমরা যে অবস্থার সম্মুখীন হব সেটি আর বর্ণনা করার মতো নয়। যে আপনার থানা হলো দৌলতখান থানা, হলো বরহানুদ্দিন থানা, আসলে নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমার নির্বাচনী এলাকার জনগণের সাথে আমার গণসংযোগ কিংবা কথাবার্তা, তাদের চাহিদা কোনোটি এখন পর্যন্ত হয়নি। আজকে দলীয় কেন্দ্রীয় কার্যক্রমের পর আমি এলাকায় যাব। তবে আমার নির্বাচনী এলাকার অনেক চাহিদা রয়েছে, যেমন নদী ভাঙ্গন প্রতিরোধ করা, আমার নির্বাচনী এলাকায় একটা মেডিকেল কলেজ স্থাপন করা। নির্বাচনী এলাকার অনেক জায়গা এমন রয়েছে যে একটা ব্রিজ হলে সেতু বন্ধন হতো খালের মাঝখানে। নির্বাচনী এলাকার একটা বড় রকমের পুরা জেলাভাবে চাহিদা রয়েছে বরিশাল এবং ভোলা সেতু হওয়া। এই জাতীয় অনেক চাহিদার মধ্যে মূল ভূখণ্ডের একটা চাহিদা আছে যে ভোলায় যে গ্যাস উত্তোলিত হয়, এই গ্যাস চলে যায় আপনার ঢাকা এবং বিভিন্ন জায়গায় বিক্রি হয়, এবং ভোলার গ্যাস দিয়ে যে বিদ্যুৎ উৎপাদিত হয় তা গোপালগঞ্জ পায়, বরিশাল পায়। ভোলার মানুষ লোডশেডিংয়ে এখনও ভুগছে। আমার নির্বাচনী এলাকা নিয়ে আমার স্বপ্ন হলো ভোলার গ্যাস প্রথমে 100% ভোলার জনগণ পাবে, এরপরে ভোলার বিদ্যুৎ 100% জনগণ পাওয়ার পর এটা বাহিরে সাপোর্ট দেবে। আমি একটা যুক্তি দিতে চাই, কারো যদি নিজের সন্তান হয় সে তো আর সন্তান পালে না, আর কারো যদি নিজের সন্তান না হয় তাহলে অন্যের সন্তান পালে। আমার নিজের গ্যাস, নিজের বিদ্যুৎ, এগুলো আমার পরিপূর্ণ না, আমার চাহিদার পরিপূর্ণ না। অর্থাৎ অন্যের থেকে ধার করে দান করা যেমন গুনার কাজ, চুরি করে যেমন কোরবানি দিলে যেমন গুনার কাজ হয়, ভোলার গ্যাসগুলো অন্য জায়গায় দিয়ে সাপোর্ট দেওয়াটা তেমনই গুনার কাজ। যেহেতু আমার ফরজ, আমার চাহিদা মেটানো একটা প্রয়োজন। ইতিপূর্বে যারাই এসেছেন তারা কেউ ব্লক চুরি করেছেন, গ্যাস বিক্রি চুরি করেছেন। আমি চাই জনগণের সাথে মিশে তাদের দুঃখ দুর্দশাগুলো কথা ভেবে এখানে শিক্ষাঙ্গনে যতটুকু খেদমত করা দরকার, অর্থায়ন করা দরকার, এবং রাস্তাঘাট মেরামত, কালভার্ট, ব্রিজ এবং মেডিকেল, সেতু এবং অন্যান্য যেটি দৈনন্দিন আমাদের কষ্টের কারণ হয় সেটি হলো নদী ভাঙ্গন। এই প্রতিরোধমূলক কাজগুলোতে সকলকে সাথে নিয়ে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আমি সেখানে কাজ করতে চাই। যে আমরা ইতিমধ্যে দেখলাম আসলে যে আপনাদের দৌলতখাতে যে কোনো একটা ইউনিয়নে যে বিজিবির সরকারি কার্ড, যে চালগুলো আসলে বিনামূল্যে জনগণ পাওয়ার কথা, আসলে সেখানে তারা 1000 টাকা করে কার্ড প্রতি নিচ্ছে এবং সেখানে আবার কিছু কিছু জায়গায় চাউলও কম দিচ্ছে। আসলে যারা এইভাবে সরকারি মালগুলো বন্টন করতেছে, যারাই করতেছে, আর আসলে তাদের উদ্দেশ্যে আপনার নির্বাচনী এলাকা যেহেতু আপনি, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? প্রিয় ভাই, আমাদের 5ই আগস্টের পর যে যেমন করে পারছে যার যার জায়গাটা সে দখল করেছে এবং যার যার অংশটাকে সে মজবুত করার চেষ্টা করেছে। এখন যদিও আমাদের উপদেষ্টাগণ দেশ পরিচালনা করছেন এবং সেনাবাহিনী স্বাধীনভাবে কাজ করার ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের রয়েছে, সব কিছু মিলেও প্রশাসন একটি নীরব ভূমিকায় রয়েছেন। এমনটি না তারা ঘুমান, বরং তারা কাজ করার চেষ্টা করছেন, সমন্বয় করার চেষ্টা করছেন।
মাঝখান থেকে কিছু স্বার্থান্বেষী মহল এই কাজগুলো করতে পারে, যারা করার অভ্যাস রয়েছে, বিগত দিনে করেছেন, এখনও করছেন, অথবা বড় ভাই আগে চুরি করতেন, ছোটো ভাইকে বলছে যে এই অঙ্গনে করা যায়, তুই এগুলো খাইস, এভাবে করে যারা করছেন এখনই তাদেরকে মার্ক করা, তাদেরকে বিচারের আওতায় আনা কঠিন। তবে জনগণের কাছে এটা স্পষ্ট হচ্ছে যে এরা চোর, এরা আমাদের কাঠগুলো নিয়ে খায়, এরা আমাদের চাল খায়, এরা আমাদের রক্ত শুষে খায়। জনগণ সামনের ভোটের সময় এটা সমুচিত জবাব দেবেন আমি মনে করি, এবং এরাও ইতিমধ্যে কনফার্ম হয়েছেন, বিচারের আওতায় আসছেন কেউ কেউ, এবং কেউ কেউ বিভিন্ন জায়গায় অপমানের শিকার হয়েছেন। আমি আশা করছি প্রশাসনিকভাবে হস্তক্ষেপে এই বিষয়টি মীমাংসা হবে এবং সকল দল এবং মত তাদের আদর্শ এবং সৎ চরিত্র জনগণের কাছে তুলে ধরবেন। এতে করে সবাই সবার ক্যাম্পেইন করবে, আমাদের সাথে কারো বিরোধ নেই, কিন্তু এভাবে চুরি হলে আমরা কখনো এটা মেনে নেব না এবং জনগণ এটা প্রতিহত করবে। আচ্ছা, আপনি একজন প্রার্থী হিসাবে আপনি কি মনে করছেন যে আগামী যে ফেব্রুয়ারিতে যে প্রধান উপদেষ্টা যে নির্বাচন রুটম্যাপ ঘোষণা করছে, এই নির্বাচন আজও সুস্থ হবে কিনা এবং লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, এবং প্রশাসন দিয়ে, এই বর্তমান প্রশাসন দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে কিনা যদি ব্যালটে ভোট হয়? আমি খুব শঙ্কা প্রকাশ করছি। নির্বাচন কমিশনের সামনেই তার ওই অফিসেই যেহেতু ভাঙচুর হয়েছে, মারামারি হয়েছে, এটা তারা কন্ট্রোল করতে পারেননি। দ্বিতীয়ত লেভেল প্লেইং যা বলা হচ্ছে, আসলেই সারা বাংলাদেশে সেই অবস্থান তৈরি হয়নি। জোর জুলুম করে যে অবস্থা চলমান থাকার কথা, সেটি এখন পর্যন্ত চলছে। আমরা ন্যূনতম দৃশ্যমান বিচার কামনা করছি, বিচার, সংস্কার এবং পিয়ার, তিনটা আর আমরা চাই, বিচার, সংস্কার এবং পিয়ার। এরপরে নির্বাচন করেন। আর যদি এই তিনটা আরের আগে যদি নির্বাচন করেন, নির্বাচন হবে কোনো ব্যক্তিকেন্দ্রিক অনর্থক একটি প্রোগ্রাম সাজানো হবে, যাতে করে দেশের কল্যাণকামী কোনো মানুষ এবং খাদেম অথবা এমপি মন্ত্রী যাই বলেন, নির্বাচন করা সম্ভব হবে না। আচ্ছা, পিয়ার পদ্ধতি সম্পর্কে যদি আপনার এলাকার মানুষের উদ্দেশ্যে বলতেন, পিয়ার পদ্ধতি কী এবং কেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। পিয়ার পদ্ধতি হলো সকল ভোটারের মূল্যায়নের একটি পদ্ধতি। যেমন একজন 1 লক্ষ ভোট পেয়ে এমপি হলেন, আরেকজন 99,500 অথবা 999 ভোট পেয়ে ফেল করলেন। তো এই যে 99,999 জন ভোট দিলেন, এই ভোটাররা 5 বছরের জন্য লুকিয়ে চলবেন, কারণ আমি তো তাকে ভোট দেইনি। এক। দ্বিতীয়ত হচ্ছে ভোটারের কোনো মূল্যায়নই হয় না। ওরা বলবে যে এরা অমুকের ভোট দিছে, আমাদের দলে ছিল না। এভাবে করলে এলাকায় খুব ট্রোল হয়, যার কারণে মূল্যায়ন আর হয় না। অথচ ভোটার তিনি চিন্তা করেছেন যে অমুকের মাঝে এই লোকটা সৎ এবং ন্যায়পরায়ণ, তাকে আমরা সংসদে আমাদের পক্ষে কথা বলার জন্য সুপারিশ করছে। তিনি তার মেধা যোগ্যতা দিয়ে যাচাই বাছাই করে ভোট দিয়েছেন, কিন্তু তার ভোটের কোনো মূল্যায়ন হলো না। পিয়ার পদ্ধতি হলো সকল ভোটারের মূল্যায়ন হওয়া। দ্বিতীয় কথা হলো, যদি আমরা পিয়ার ছাড়া নির্বাচন করি, তাহলে বিগত সরকার যেমন স্বৈরশাসকে পরিণত হয়েছে, একটা গোছানো সাজানো দলকে বিরোধী দল বানিয়েছে, এই সরকারও ঠিক তেমনই হবে সামনে যে সরকার আসবে। আর যদি পিয়ার পদ্ধতির সরকার হয়, সংখ্যানুপাতিক হারে যদি লোকজন সংসদে যায়, সেখানে মন চাইলেই একটি বিষয় আমার মন মতো করে পাশ করার সুযোগ নেই, কারণ সেখানে আলেম আছে, জালেম আছে, শিক্ষক আছে, কৃষক আছে, দিনমজুর আছে, আমরা সবাই মিলে, এখানে ইসলামী আন্দোলন আছে, এখানে খেলাফত মজলিস আছে, এখানে আপনার কি যেন বলে জামাত ইসলাম বাংলাদেশ আছে, বিএনপি আছে, অথবা অন্যান্য বামপন্থী বাম মোর্চার লোকেরা থাকতে পারেন, আর অন্যান্যরা আসতে পারেন। তো সকলে মিলে সংসদে থাকলে সেখানে মন চাইলে একটা কিছু করা সম্ভব না, এবং মন চাইলেই কাউকে বিরোধী দল বানিয়ে ডেমো করে নিজে ক্ষমতা দখল করা সম্ভব না। এজন্য জনগণের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, আমরা স্বাধীনতার 54 বছর পর্যন্ত নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আমার অধিকার আমি পাইনি। আমি বিধবা, অর্থাৎ আমার অঞ্চলে একজন বিধবা, কিন্তু তিনি বিধবা ভাতার কার্ড পান না। যার ওয়াইফ আছে, অর্থাৎ যিনি হাজব্যান্ড বেঁচে আছে, উনি ওই ওয়াইফ বিধবার কার্ড পেয়েছে। যে মেয়েটা বিয়ে হয় না, ও মাতৃত্বকালীন ভাতা পায়, অথবা যেই বয়সের মানুষের বাচ্চা হবে না, সে মাতৃত্বকালীন ভাতা পায়। বয়স্ক ভাতা সে পায় যে একবারে দিব্যি চলাফেরা করছে, চাকরি করছে। এই যে অসামঞ্জস্যতা, এই যে আমাদের নীতিকতা বিবর্জিত কাজ, এগুলো এই জন্যই হয় একটা দলের কারণে। পিয়ার হলে হবে কি, যে ভাই আমিও ভোট দিয়েছি, আমিও একজন প্রতিনিধি ছিলাম, অতএব এটাকে বন্টন করতে হবে সমহারে, এবং
আমাদের কোনো দাবি নেই, আমরা আমাদের থানায় গিয়ে অথবা আমাদের প্রশাসনকে বলি আমাদের কোনো দাবি নেই যে আমাকে পাশ করেন, আমাকে সাপোর্ট করেন, বরং আমাদের দাবি হলো প্রত্যেকটি বন্টন যেন ন্যায়ানুগভাবে হয় এবং নির্দিষ্ট হকদার ব্যক্তি পায়। আনতুয়াদ্দুল আমানা ইলা আহলিহা। আচ্ছা, ইসলামী আন্দোলনকে মানুষ আসলে কেন ভোট দিবে এই ব্যাপারে একটু বলবেন। স্বাধীনতার 53 বছর পর্যন্ত একটা আসনও সংসদে তারা যাইতে পারেনি, কিন্তু এই বছর আপনারা যেভাবে মানে ইসলামী আন্দোলন প্রচার ফোসার সব মিলে সমর্থন দেখছি আমার অনেক বাড়ছে, কিন্তু কেন বাড়তেছে এবং কেন জনগণ ভোট দিবে এই ব্যাপারে? ইসলামী আন্দোলন স্বাধীনতার 54 বছরে একটি আসনও পায়নি, এটা তার সফলতা। ইসলামী আন্দোলনের কাছে প্রপোজাল ছিল অমুক দলে আসেন, 4টা আসন দেব, 5টা আসন দেব, মন্ত্রিত্ব দেব। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো এটার প্রতি লোভ করেনি, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছে আমরা একটু একটু করে দাওয়াতি কাজ করি, জনগণকে একামত দিন প্রতিষ্ঠার কথা বলি, কিংবা আন আকিমুদ্দিনের কথা বলি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দিন বিধান প্রতিষ্ঠার কথা বলি। একটা সময় জনগণের কনসেপ্ট তৈরি হবে। আসলে মূল কথা হলো যে দেশের মুসলিম উম্মাহ 99 জন কোরআন শুদ্ধ পড়তে পারে না, অনুবাদ জানে না, ব্যাখ্যা জানে না, এই দেশের মুসলিম উম্মাহকে কোরআনের পক্ষে ভোট দেওয়ার কথা, কোরআনের রাষ্ট্র কায়েম করার কথা অনর্থক, অন্ধকারে ঢিল ছোড়া। অথচ কোরআনুল কারীম 2 নম্বর সূরা 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা কোরআনের হক আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন জানে বোঝে, তারাই কোরআনের প্রতি ঈমান আনে। আর ওমাই ইয়াকফুর, আর যারা এভাবে তেলাওয়াত হক আদায় করে না, তারা তো কুফরি করে, কোরআন মানেই না। তো এদেশের 95 জন তো কোরআন সত্য করে পড়তেই পারে না, 99 জন কোরআনের অনুবাদই জানে না, আদেশ নিষেধগুলোই জানে না। এই জন্য জনগণকে কোরআনের দিকে আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন এসে একটা ফিল্ড তৈরি হয়েছে, জনগণ বুঝতে পেরেছে যে এই দলটি এমন দল যারা স্বার্থের কাছে কোনো দলের সাথে বিক্রি হয়নি, মিশে যায়নি, বরং তারা তাদের নিজস্ব স্বকীয়তা বজিয়ে রেখে পথ চলছে। এবং আপনি কোন আন্দোলন বলবেন, আমাদের ফারাক্কাবাদ থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থের যতগুলো আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল জায়গায় প্রথম অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের শায়েখগণ, আমিরগণ নিজেদের ব্যানারে নিজেদের অস্তিত্ব এবং নিজেদের স্বকীয়তা বজায় রেখে নিজেদের পরিচয় বিক্রি করে মাঠে নেমেছেন, আল্লাহু আকবার স্লোগান তুলেছেন। ছিন্ন ভিন্ন করা মানুষগুলো প্রাণ খুঁজে পেয়েছে, ছাত্ররা তাদের মাঝে একজন অভিভাবক খুঁজে পেয়ে তারা তাদের স্পিড 1000 গুণে বেড়ে গিয়েছে। এবং আমরা মনে করি এই যে গণ অভ্যুত্থান সফলতার এবং স্বৈরশাসক বিদায় হওয়ার পেছনে ইসলামী আন্দোলনের বাংলাদেশের রুহানি যে স্পিরিট ছিল, এটা ছিল মূল স্পিরিট। এই স্পিরিটের কারণেই বাংলাদেশ তার একটি নতুন সূর্য দেখেছে এবং স্বাধীন ভূমি পেয়েছে এবং বাংলাদেশ স্বৈরশাসক থেকে করলাগ্রাস থেকে মুক্তি পেয়েছে। জি, ধন্যবাদ আপনাকে।